যে সাংবাদিক ক্ষমতাসীনদের সমালোচনামূলক প্রতিবেদন করেছেন তার চাকরি নিরাপদ আছে তো? আমরা তো নানা আমলে দেখেছি অফিসে অভিযোগ করে তার চাকরিটাই নাই করে দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের পর যেসব সাংবাদিক রাতারাতি সব মিডিয়া হাউসে ক্ষমতায়িত হলেন, তাদের সেই ক্ষমতায়ন কারা করেছেন? বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হন একটু। সাংবাদিকদের উদ্দেশ্যে সম্প্রতি এই কথা বলেছেন বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের দলবাজি থেকে দূরে থাকারও পরামর্শ তার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত বছর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একটি মিডিয়া সংস্কার সেমিনারে বলেছিলেন, সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান। কিন্তু প্রশ্ন হলো, এই পকেট তৈরি করছে কে? কেন আসলে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান বা দলীয় ভাষায় কথা বলেন? বাংলাদেশের রাজনৈতিক বিটে কাজ করা যে কোনো সাংবাদিকই জানেন টিকে থাকার শর্ত একটাই, আর সেটা হচ্ছে আনুগত্য। অন্তত আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে তাই বলতে পারি। আপনি যদি দলের মতাদর্শের বাইরে গিয়ে সংবাদ করেন, দুটো জায়গা থেকে চাপ আসবে, ফিল্ড থেকে এবং নিজের প্রতিষ্ঠান থেকে। আবার এটাও সত্যি যে সুবিধাবাদিতাও আছে। একদল সাংবাদিক ক্ষমতার সুবিধা পেশায় কাজে লাগান। আমরা জানি নম চমস্কি ও এডওয়ার্ড হারমান বলেছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্টের কথা, অর্থাৎ বল প্রয়োগ ছাড়া জনগণের মধ্যে মতামত তৈরি করা ও সম্মতি উৎপাদন করা, এই কাজটি কেবল মিডিয়াই করতে পারে। আর এটা সবার আগে বুঝে রাজনৈতিক দলগুলো। তাই মিডিয়ার নিয়ন্ত্রণের দড়িটা তারা তাদের হাতে রেখে দেয়। বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় মালিকানা চরিত্র, অর্থাৎ দলীয় বিবেচনায় লাইসেন্স প্রদান ও আর্থিকভাবে মিডিয়াকে দুর্বল রাখার কারণে রাজনৈতিক দলগুলো একে সহজে ব্যবহার করতে পারে। আবার আমরা দেখেছি আমলে আমলে মিডিয়ার কর্মকাণ্ড কিভাবে বদলায়। তার সবচেয়ে বড় প্রমাণ দেখা গেছে 2024 সালের 5 আগস্ট ঘিরে। 4 আগস্ট দুপুরেও যখন দেশের বেশিরভাগ গণমাধ্যমকে দেখা গেছে এমন সব বয়ান হাজির করতে যে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনার কঠোর হওয়া দরকার, তার ঠিক পরের দিন বিকেলে এই মিডিয়াই তাকে বলা শুরু করলো স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা। অবশ্যই পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে মিডিয়ার কাভারেজ বদলাবে, সেটা স্বাভাবিক, সেটাই হয়তো ঘটেছে। কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে মিডিয়ার চরিত্র। সেই চরিত্র কি বদলেছে? আগে ছিল শেখ হাসিনা তোষণ, তারপর এলো ইউনূস তোষণ, আর এখন বর্তমান সরকার। এই ঘটনায় এটাই প্রমাণ করে পক্ষ নেয়া কোনো ব্যক্তি সাংবাদিকের সিদ্ধান্ত নয়, এটা আসলে প্রাতিষ্ঠানিক চরিত্র। ঠিক এই জায়গাটিতেই আমি ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজা নামের একটা কথা কোট করতে চাই। তিনি কিছুদিন আগে লিখেছেন যে শেখ হাসিনার 15 বছরেরও বেশি সময়ের শাসনামলে কোনো সরকারি অনুষ্ঠানে আমরা বিএনপিপন্থী সাংবাদিকদের প্রায় দেখিইনি। এমনকি জাতীয় প্রেস ক্লাবেও তাদের দেখা যায়নি। ঠিক যেমন এখন সেখানে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের দেখা যাচ্ছে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবে থাকা সাংবাদিকরা বুঝতেই পারেননি বা বুঝেও উপেক্ষা করেছেন যে রাজনৈতিক আনুগত্য তাদের মধ্যে এমন পক্ষপাত তৈরি করে যা পেশার মূল মূল্যবোধ, অর্থাৎ নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী। এতে সাংবাদিকতার প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটা সাংবাদিকরা হয়তো বুঝতেই পারছেন না, আবার বুঝতে পারলেও ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন। তিনি বলছেন, আজ এক পক্ষের শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে, অথচ 21 মাস পরও এর কোনো প্রমাণ হাজির করা যায়নি। অন্য পক্ষের সাংবাদিকরা এ নিয়ে একটি কথাও বলছেন না। প্রতিবাদ না করলেও অন্তত প্রশ্ন তো করা যায়। এটাই বুঝি পক্ষপাত দুষ্টতা। মাহফুজা নামের কথা থেকে সরে এসে আমরা একটু রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের দিকে তাকাই। তাদের বিশ্ব গণমাধ্যম সূচক বলছে বাংলাদেশের সাংবাদিকতার এই সংকটের একটি দীর্ঘমেয়াদী মানচিত্র আছে তাদের হাতে। হাসিনা সরকারের শেষ বছরে 2024 সালে বাংলাদেশ ছিল 165তম অবস্থানে, দক্ষিণ এশিয়ায় প্রায় তলানিতে। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025-এ কিছুটা উন্নতি হয়, অর্থাৎ 16 ধাপ এগিয়ে সেটা 149তম স্থানে আসে। কিন্তু এই উন্নতির পরও আরএসএফ বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছে এবং সতর্ক করেছে যে মিডিয়ার প্রতিষ্ঠানগুলো সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা ও আর্থিকভাবে টিকে থাকার লড়াইয়ে ক্রমাগত টানাপোড়েনে পড়ছে যে তার প্রমাণ হচ্ছে 2026 সালের সূচক। কারণ সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আবার সেই সূচকে 149 থেকে 3 ধাপ এগিয়ে 152তম হয়ে গেছে।
অর্থাৎ তার আবারও অধঃপতন হয়েছে। আরএসএফ এর এই পতনের প্রধান কারণ হিসেবে বলছে সমালোচনামূলক সাংবাদিকতার প্রতি সহনশীলতা হ্রাস, রাজনৈতিক পক্ষগুলোর চাপ এবং গণমাধ্যমের জবাবদিহিতার প্রতি সমর্থনের ঘাটতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে 130 জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা হয়েছে, যার মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। অন্তত 5 জন সেখানে আটক হয়েছেন। এই রাজনৈতিক ক্লায়েন্টেলিজমের সবচেয়ে ভয়াবহ প্রাতিষ্ঠানিক হাতিয়ার হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। 2018 সালে আইনটি চালু হওয়ার পর থেকে 2023 সালের শুরু পর্যন্ত কেবল সাংবাদিকদের বিরুদ্ধেই অন্তত 350-র মতো মামলা হয়েছে। আমি যদি খুব সুনির্দিষ্ট করে বলি 339টির মতো মামলা হয়েছে। আর এই জায়গাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে যে উত্তর খোঁজা উচিত তা হলো যে সাংবাদিক ক্ষমতাসীনদের সমালোচনামূলক প্রতিবেদন করেছেন, তার চাকরি নিরাপদ আছে তো? আমরা তো নানা আমলে দেখেছি অফিসে অভিযোগ করে তার চাকরিটাই নাই করে দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের পর যেসব সাংবাদিক রাতারাতি সব মিডিয়া হাউসে ক্ষমতায়িত হলেন, তাদের সেই ক্ষমতায়ন কারা করেছেন? বিএনপির নেতারা নিশ্চয়ই সেই খোঁজ রাখেন। এই ব্যবস্থার শিকার বলেই যে সাংবাদিক নির্দোষ, এই যুক্তি সম্পূর্ণ সত্য নয়। কারণ অনেক সাংবাদিক কেবল বাধ্য হয়ে নয়, স্বেচ্ছায় এবং সুবিধার বিনিময়ে দলীয় অবস্থান গ্রহণ করেছেন। আমরা একটু অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক মোবাশ্বের হাসানের জরিপের দিকে যদি তাকাই, দেখি বাংলাদেশের প্রায় সব স্তরের সাংবাদিক ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপের চর্চা করেন। কম বেতন, চাকরির অনিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক চাপ, এগুলো বাস্তব। কিন্তু রাজনৈতিক আনুগত্য যে সাংবাদিকতার মূল মূল্যবোধ, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে যায়, এটা বুঝতে পারা বা না পারার দায় সাংবাদিকের নিজেরও। তাত্ত্বিকভাবে সাংবাদিকতা মানেই নির্মোহ বস্তুনিষ্ঠতা, কিন্তু বাংলাদেশের রূঢ় বাস্তবতায় একজন সাংবাদিকের যোগ্যতা প্রায়ই নির্ধারিত হয় তার নেটওয়ার্ক বা সোর্সের ওপর। যদি আপনি কোনো রাজনৈতিক বিটের সাংবাদিক হন এবং সেই দলের আদর্শের প্রতি আনুগত্য না দেখান, তবে আপনার টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়ে। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখা গেছে, যারা দলকানা না হয়ে সাংবাদিকতা করতে চেয়েছেন তাদের বারবার চাকরি হারাতে হয়েছে। উল্টো দিকে যারা সরাসরি দলীয় তকমা গায়ে লাগিয়েছেন, তারা পদ, পদবি, সুযোগ সুবিধা এবং ক্ষমতার কেন্দ্রতে স্থান পেয়েছেন। একজন সাংবাদিক দলীয় হয়ে পড়েন টিকে থাকার জন্য, যেমন সত্য তেমনি ক্ষমতার সুবিধা নিতেও হয়ে পড়েন দলীয়। কিন্তু প্রশ্ন হলো, যে ব্যবস্থা এই পরিস্থিতি তৈরি করে, সেই ব্যবস্থার নির্মাতারা যখন সাংবাদিকদের নিরপেক্ষতার পরামর্শ দেন, তখন সেটা উপদেশ থাকে না, এটা পরিহাসে পরিণত হয়। এখানে শেষ করতে চাই যে অনেক মিডিয়াতেই নিয়মিত বেতন ভাতা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, ঝুঁকি ভাতা নেই, বরং আছে নানা আমলে নানা রকমের আক্রমণ, অসম্মান। এরকম বাস্তবতাতেও যখন একদল মানুষ সাংবাদিকতা করতে আসে, তখন তারা দেখে সরকার বদলায় কিন্তু তাদের পরিস্থিতি বদলায় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।